নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। এই অনলাইন প্রেডিকশনটি একজন জাতকের। এই প্রেডিকশনটি শুরু করার আগে ছোট্ট একটা বিজ্ঞপ্তি। 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। এমন কোন স্থানে আছি যেখানে নেট কানেকশন নেই বা আমি খুব বিজি, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয় তাহলে 48 আওয়ার্স এর মধ্যে 48 ঘন্টার মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে আমি ইউটিউবে পাবলিশ করব এবং তার লিংকটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। যদি আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ মেবি মে নট বি হয়, মানে আমার যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা রয়েছে সেটা ঠিক হলেও হতে পারে আবার ভুলও হতে পারে, এরকম যদি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে থাকে তাহলে কিন্তু পুরুষেরা বাম চোখের ছবি পাঠিয়ে দেবেন বড় বড় করে, যাতে ভেতরের কালো অংশটা দেখা যায়, যাকে আমরা চোখের মণি বলি। আর মহিলারা কিন্তু ডান চোখের ছবি পাঠিয়ে দেবেন বড় বড় করে, ভেতরের কালো অংশটা যেন দেখা যায়। মনে রাখবেন, আমাদের যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে তাহলে হাত দেখে, সংখ্যাতত্ত্ব দ্বারা, হরা পদ্ধতির মধ্যে দিয়ে বা অন্যান্য যা যা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির মধ্যে দিয়ে 10% অ্যাকুরেট প্রেডিকশন করা যায় না। মূলত এই হাত দেখা কিন্তু অ্যাস্ট্রোলজির মধ্যেই পড়ে না, যদিও আমরা সাধারণত জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজি বলতেই হাত দেখাকেই বুঝি, কিন্তু এই হাত দেখা কখনো কিন্তু কোনো অ্যাস্ট্রোলজির মধ্যে পড়ে না। সংখ্যা তত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, কিন্তু অ্যাস্ট্রোলজি নয়। কেমন? তাই জন্য যখনই আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, চোখের কর্নিয়ার ছবি পাঠিয়ে দেবেন, চোখের কালো যে মণিটা তার ছবি পাঠিয়ে দেবেন। তার মধ্যে দিয়ে ক্যালকুলেশনের দ্বারা, অঙ্কের দ্বারা, বিজ্ঞানের দ্বারা পুরোপুরি কিন্তু সাইন্টিফিক ওয়েতে কালপুরুষ ছক ক্রিয়েট করে 100% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব। কেমন? এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, এই প্রেডিকশনটি শুরু করার আগে একদম অল্প করে দু একটি কথা। আমাকে এমন অনেকে হোয়াটসঅ্যাপের মধ্যে জানান, যেটা আমার অত্যন্ত মজার তো লাগেই, কিন্তু আমি বিস্ময় প্রকাশ করি যে এই যে অনলাইনের প্রেডিকশন যেগুলো আমি করছি সেইগুলো নাকি মন গড়া। এখন মন গড়া একটা ছক ক্যালকুলেশন করে 40 মিনিট 50 মিনিট বকর বকর করা যায় কিনা এটা আমার জানা নেই। যাই হোক, সেই কারণের জন্যই একটা ছোট্ট নমুনা আমি আপনাদের সামনে পেশ করতে চাই। দেখুন, এর আগের প্রেডিকশন যেটি করেছিলাম সেটি হচ্ছে অনলাইন প্রেডিকশন, যেটি করেছিলাম সেটি হচ্ছে এইটি। কেমন দেখতে পাচ্ছেন আপনারা? এই প্রেডিকশনটি অনেকে বলেছে মন গড়া, অনেকে বলেছে বানিয়ে বানিয়ে করেছেন, কেননা এরকম অ্যাকুরেট বা এরকম পিন পয়েন্ট কখনো প্রেডিকশন করা যায় না। তার কারণ যদি কখনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু একদম চাকরি চলে যাওয়ার মতন অবস্থা, বাজে ব্যাপার হয়ে যাবে। তাই এটা আপনি মন গড়া করেছেন, মানে প্রেডিকশন করেছেন, এটা অনেকেই বলছেন। যার প্রেডিকশনটি করেছিলাম তিনি এখন কি বলছেন একটু ভালো মতন দেখে নেওয়া যাক। আপনারা একটু দেখে নিন এবং যে লেখাটা আছে ভালো মতন পড়ে নিন, যে যার প্রেডিকশনটা করেছিলাম তিনি কি বলছেন। এটা নিশ্চয়ই আমি বানিয়ে বানিয়ে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে করিনি। কি বলছেন একবার দেখে নিন।
এটা আমার বিস্ময় লাগে, আমি হতবাক হয়ে যাই যে আমি যখন প্রেডিকশন করছি আমি এতটাই অ্যাকুরেট প্রেডিকশন করছি যে মানুষ মনে করছে এইটা একটা এমনি গল্প বানিয়ে আমি তার প্রেডিকশনটা করছি। এখানে একদিক দিয়ে কিন্তু ভাববার ব্যাপার আছে, তার মানে দেখুন, নিজের জয়গান গাইতে আমি চাই না, কিন্তু তার মানে আমি এমন প্রেডিকশন করি যেগুলো কিন্তু অলৌকিক বলে মনে হয়, গল্প গাঁথা বলে মনে হয়, ছোট গল্প বলে মনে হয়, নিজের বানানো স্টোরি বলে মনে হয়। তাহলে এইটুকু তো স্বীকার করবেন যে পারফেকশনের দিক দিয়ে আমি 100% অ্যাকুরেট, তাই না? যাই হোক, এইগুলো নিয়ে সাধারণত আমি কোনো কথা বলি না, কিন্তু এইগুলোকে নিয়ে যখন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমার বুকিং নাম্বারে যখন ফোন করে বলা হয় তখন আমার হাসি পায়। এই যেমন এই মুহূর্তে আমার কিন্তু 102 জ্বর। তাহলে জ্বর গায়ে আমি যে চ্যানেলে আমার লাইভ অনুষ্ঠান হয় সেখানে অতিরিক্ত টাকা দিয়ে আমি কিন্তু ওই স্টুডিওটাকে বুক করি যাতে আমি এই অনলাইন প্রেডিকশন গুলো সেখানে করতে পারি। তাহলে অতিরিক্ত টাকা দিয়ে শারীরিক অবনতি সেই সমস্ত কিছুকে ওভারকাম করে আমি একটি প্রেডিকশন বানিয়ে করছি, এটা কখনো সম্ভব নয়। মনে রাখা দরকার, বাড়িতে বসে যদি আমি একটা প্রেডিকশন করতাম তাও আপনারা বললে সেটা নয় শোনার উপযুক্ত হতো। যেই চ্যানেলে আমি লাইভ অনুষ্ঠান করি বা যেই চ্যানেলে আমার অনুষ্ঠান হয় বা যেই চ্যানেলে 3টি চ্যানেলে আমার প্রত্যেকদিন 7টা করে অনুষ্ঠান চলে, সেখানে এসে আমি বানিয়ে যদি কোনো রকমের অনলাইন প্রেডিকশন করি তাহলে তাদের চোখে আমি কতটা ছোট হয়ে যাব। আমি নিজেকে এত ছোট করে কোনো মিথ্যে কথাকে উপস্থাপন করতে পারি, আমাকে দেখে তাই মনে হয় কি? এর আগের উদাহরণটা দেখালাম, এছাড়াও আপনাদের কি মনে হয় এটা কখনো পারি আমি? যাই হোক, আমার অনলাইন প্রেডিকশন নিয়ে অনেকে অনেক কথাই বলে, কিন্তু যার প্রেডিকশন আমি করি সে যখন বলে আপনি অ্যাকুরেট একদম টপ ক্লাস প্রেডিকশন করেছেন, তখন অন্যদের কোনো কথাকে আমি কখনো ধর্তব্যের মধ্যেই আনি না। ফার্স্ট, সেকেন্ড কথা, আমি যার প্রেডিকশনটি করছি প্রফেশনাল প্রেডিকশন করছি সেহেতু আমার প্রেডিকশনটি দেখে শুনে অনুভব করে যার প্রেডিকশনটি করছি তিনি কি বলছেন এটা আমার কাছে অত্যন্ত মূল্যবান। এছাড়া কারোর কোনো কিছুকে আমি কখনো কিন্তু কি বলবো ধর্তব্যের মধ্যেই আনি না। মূল্য দেওয়া তো অনেক দূরের ব্যাপার। তাই একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি এমন একটা অ্যাস্ট্রোলজি যে অ্যাস্ট্রোলজির মধ্যে দিয়ে যখন প্রেডিকশন করা হয় তখন সেটাকে কিন্তু রূপক বা অলৌকিক বা মিরাকেল বা মনে হয় যেন নিজের বানানো কোনো স্টোরি। শিক্ষাটা কোন লেভেলে গেলে এই ধরনের প্রেডিকশন করা সম্ভব এটা আপনারা নিজেরাই কিন্তু চিন্তা করবেন, বিবেচনা করবেন। জন্মছক কাকে বলে, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কাকে বলে, আজকে আর নতুন করে আমি বলবো না, বহুবার বলেছি। আপনারা 4, 5, 6, 7, 8, 9, 10 অনলাইন প্রেডিকশন দেখে নেবেন, 10-12টা বা 8-9টা, তাহলেই আপনারা বুঝতে পারবেন, আপনাদের কনসেপশনটা একদম ক্লিয়ার হয়ে যাবে যে জন্মছক কাকে বলে, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কাকে বলে। শুধু আমি এটুকুই বলবো যে জন্মছক দ্বারা কিন্তু কখনো প্রেডিকশন করা যায় না। যেটা পশ্চিম বাংলায় যদি 1 লক্ষ সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজার থাকে, 1 লক্ষই সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজার জন্মছক দ্বারা প্রেডিকশন করে, এটা কিন্তু সম্পূর্ণ রকমের ভুল। এটা কিন্তু মাথায় রাখবেন। তার কারণ জন্মছক দ্বারা আমি জীবনে কতটুকু পেতে পারি, আমি জীবনে কতটুকু হারাতে পারি, পাওয়ার থাকলে কখন পেতে পারি, কোন রুটে গেলে পেতে পারি, আমার প্রফেশনাল ফিল্ড, আমার ব্যক্তিগত জীবন কেমন হবে, এভরিথিং কিন্তু আমার জন্মছকের মধ্যেই রয়েছে, যাকে লৌকিক অর্থে লৌকিক ভাষায় আমরা আমাদের মতন করে বলি নিয়তি, লাগ, ভাগ্য।
আমরা বলি ভাগ্যে থাকলে সবকিছু হবে। মনে রাখতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার জন্মছকের মধ্যে যদি ক্রিকেটার না হওয়ার যোগ থাকে, বা খেলোয়াড় না হওয়ার যোগ থাকে, বা অভিনেতা অভিনেত্রী হওয়ার না যোগ থাকে, কারোর বাবার ক্ষমতা নেই বা আপনার ক্ষমতা নেই, আমি গ্রুমিং করছি, প্র্যাকটিস করছি, নিজেকে তৈরি করছি, কোনো কিছুতেই কিছু হবে না। আপনি এমনি সেটা হবি হিসেবে করতে পারেন, কিন্তু প্রফেশনাল ইমপ্লিমেন্টেশন সেখানে কোনো মতেই থাকবে না। আপনার জন্মছক বলে দেবে যে আপনার কি ডাক্তার হওয়া আছে, আপনার কি উকিল হওয়া আছে, আপনার কি অ্যাস্ট্রোলজার হওয়া আছে, আপনার কি বিজনেসম্যান হওয়ার আছে, নাকি আপনার সার্ভিস হোল্ডার হওয়ার আছে, নাকি আপনার সার্ভিসের মধ্যে সরকারি চাকরি পাওয়ার আছে, নাকি বেসরকারি চাকরি পাওয়ার আছে। এই এভরিথিং কিন্তু এই জন্মছকের মধ্যেই লুকিয়ে থাকে। এখন স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কারণের জন্যই যে কোনো কারণে দেখা গেল যে আমার সরকারি চাকরি পাওয়ার আছে, বা ভালো বিজনেসম্যান, সফল বিজনেসম্যান হওয়ার আছে, অথচ আমার 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর হয়ে গেল, আমি সফল হতে পারছি না। ঠিক আগের প্রেডিকশনটা যেমন ভাবে বুঝিয়েছিলাম, এই যে আমার হওয়ার আছে জন্মছকের মধ্যে, কিন্তু আমি হতে পারছি না। কেন হতে পারছি না? কিসের জন্য হতে পারছি না? কি করলে হতে পারবো? এই কি, কেন, কি করলে, এর প্রত্যেকটি উত্তর কিন্তু লুকিয়ে আছে স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে, যেটা প্রেডিকশনের মধ্যে দিয়ে একদম ডেফিনিট ভাবে ফাইন্ড আউট করা যায় যে নেগেটিভিটিটা কি, কেন আমার পাওয়ার আছে অথচ আমি পাচ্ছি না, কেন আমার সফল হওয়ার আছে অথচ আমি হতে পারছি না। এই নেগেটিভিটিটাকে ফাইন্ড আউট করে দেওয়া কিন্তু একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাজ, এবং তারপর সেটাকে শর্ট আউট করে দেওয়াটাও কিন্তু একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাজ, যদি যার প্রেডিকশন করা হচ্ছে সে সম্মতি দেয় এবং রেমেডি নেওয়ার তার যদি ক্ষমতা থাকে। বুঝতে পারলাম? তাহলে আমি যদি জন্মছকটা লক্ষ্য করি, তাহলে এই জাতকের কিন্তু কুম্ভ লগ্ন এবং মিথুন রাশি লক্ষ্য করা যাচ্ছে। 1 নম্বর ঘরে, 2 নম্বর ঘরে, 3 নম্বর ঘরে, 4 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। 5 নম্বর ঘরে রাহু এবং চন্দ্র, 6 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। 7 নম্বর ঘরে বুধ, 8 নম্বর ঘরে মঙ্গল এবং ইউরেনাস, 9 নম্বর ঘরে রবি, শনি, নেপচুন, 10 নম্বর ঘরে প্লুটো, 11 নম্বর ঘরে শুক্র, বৃহস্পতি এবং কেতু। আর যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করা যায়, আজকের দিনের গোচরগত ট্রানজিটগত অবস্থান, তাহলে 1 নম্বর ঘরে অর্থাৎ লগ্নে কিন্তু রাহু বসে রয়েছে। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। 5 নম্বর ঘরে চন্দ্র, 6 নম্বর ঘরে ইউরেনাস, নেপচুন, 7 নম্বর ঘরে কিন্তু কেতু, 8 নম্বর ঘরে প্লুটো, 9 নম্বর ঘরে রবি এবং বুধ, 10 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। 11 নম্বর ঘরে শুক্র এবং বৃহস্পতি, আর 12 নম্বর ঘরে কিন্তু শনি এবং মঙ্গল। প্রথমেই এই জাতকটি আমাকে প্রশ্ন করেছে, আমি চাকরি কবে পাবো? একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমার এক স্টুডেন্ট, কারোর যদি মনে হয় যে এটাও আমি বানিয়ে বলছি, আপনারা আমাকে জানাবেন, আমি তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেব। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তার সাথে আপনারা কথা বলে নিতে পারেন। আমার স্টুডেন্ট রূপোর গয়না বিক্রি করত, রূপো নিয়ে তার কাজ। এখন এপ্রিল মাস হয়ে যাবার পর, প্রায় 15ই এপ্রিলের পর একজন বড় বিজনেসম্যান, তিনি আমার স্টুডেন্ট। তো তিনি এতই লাভ করেছিল, বেশ ভালো মতন লাভ করেছিল, এবং তিনি কিন্তু অত্যন্ত অনেস্ট বিজনেসম্যান। কোনো কালো ধন তার সেরকম ভাবে নেই, একদম মানে লিগেলি যে বিজনেস করা বলে তিনি সেই ধরনের বিজনেস করেন। খুব বড় বিজনেসম্যান, বাগনানে থাকেন। তিনি আমাকে বললেন, স্যার আমি আপনার একটা মূর্তি তৈরি করব, রূপোর মূর্তি, এবং সেটা আমি আমার ঘরের মধ্যে রাখবো। এবার আমি বললাম, না এটা কোনো মতেই সম্ভব নয়, এবং আমি এটাতে একদম কখনোই সাই দিই না। তিনি বললেন, রাখবো, তার কারণ আমার ঈশ্বর কেবলমাত্র আপনি, অন্য কেউ নয়। আমি কিছুতেই সাই দিলাম না। এরকম ধরনের অনেকক্ষণ ধরে বলা বলি হলো, অনেক দিন ধরে বলা বলি হলো। তারপর আমি বললাম,
যে তুমি যখন কোনো মূর্তি করতেই চাইছো, রাখতেই চাইছো, তাহলে তুমি আমাকে জানাবে যে তুমি মূর্তিটা ঘরেই প্রতিষ্ঠা করবে যখন, এবং এই মূর্তিটা কিন্তু পুরোপুরি ক্রয় করতে হবে লিগেলি, কোনো রকমের কাঁচা টাকা দিয়ে নয়। সে একদম রাজি হলো এবং আমি বললাম তুমি তাহলে লোকনাথ বাবার একটা মূর্তি তৈরি করো এবং সেটা স্থাপন করো। তাকে স্থাপন করা মানেই হচ্ছে আমাকে স্থাপন করা। প্রথমত রাজি হচ্ছিল না, তারপর রাজি হয়ে গেল। গল্পটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। এই গল্পটা ভালো মতন বুঝতে পারলেই আপনি অর্ধেক সফল হয়ে যাবেন। আমি আরেকটাও ছোট গল্প বলবো, তারপর প্রেডিকশনটা শুরু করব। আপনারা একটু কষ্ট করে দুটো গল্প যদি শুনতে পারেন তাহলেই আপনারা যা শিক্ষা পাবেন, কোন রকমের কোনো বই, কোনো ধর্মগ্রন্থ, কোন রকমের ওই মোটিভেট করা যে বক্তব্য কেউ কারোর প্রয়োজন হবে না। তো তিনি অবশেষে বললেন ঠিক আছে, বাগনানে থাকেন, সেই খুব বড় একজন বিজনেসম্যান। বললেন ঠিক আছে, তাহলে আমি লোকনাথ বাবারই মূর্তি তৈরি করব, কিন্তু লোকনাথ বাবা বসে আছেন যেভাবে বসে থাকেন সেরকম মূর্তি তৈরি করব। আপনি বসে থাকলে যে আকারটা হবে প্রায় সেই আকারের, তার মানে কত বড় চিন্তা করো। আমি তখন বললাম এত বড় ঘরের মধ্যে করার দরকার নেই, তুমি আরেকটু ছোট করো। তাতেও সে সাই দিল, কিন্তু তাও বেশ বড় মতন একটা মূর্তি কিন্তু সে তৈরি করবে বলে ঠিক করলো। এইবার সে বলছি রূপোর আমি মূর্তি তৈরি করব। তো আমার এক স্টুডেন্ট ছিল, মানে এখনো আছে, সে আমাকে বাবা বাবা বলে, বাবা বাবা। তো সে আমাকে বলেছে, একদম রিসেন্ট সে রেমেডি নিয়েছে। সে বলেছে বাবা আমার না এই মানে লাস্ট 1 বছর 1.5 বছর ধরে রূপোর বিজনেস একদম ভালো চলছে না, একদম ভালো চলছে না। আমি তাকে অনেক বলেছি যে কিভাবে রূপোর বিজনেস করতে হবে বা বিজনেসটা পরিবর্তন করলে কি করতে হবে। কিছুদিন যা, কেননা একদম রিসেন্ট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছে, এখন 1 মাসও হয়নি বোধহয়। তো আমি দেখলাম যে ওর যখন বাজার খারাপ, ও যখন আমাকে পিতা বলে বাবা বলে সম্বোধন করে, তাহলে ওকে আমি একটা দায়িত্ব দিই। আমি তখন ওকে হোয়াটসঅ্যাপ করে বললাম শোন বেটা, ওর কিন্তু বেশ ভালো বয়স। আমি বারবার ধরে বলছি যে আমাকে দেখে যত বয়স্ক মনে হয়, আমার বয়স কিন্তু তার 3 ডবল বেশি। এটা কিন্তু আমার যারা খুব কাছের স্টুডেন্ট তারা সবাই জানে। তারও বয়স কিন্তু অনেক বেশি। সে আমাকে বাবা বলে। আমি তাকে বলেছি তুই একটা কাজ কর, লোকনাথ বাবার একটা মূর্তি রূপো দিয়ে তুই তৈরি কর। বললাম কিসের জন্য, তার কারণ হচ্ছে প্রথমত হচ্ছে আবার সেই ডায়লগ, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তুমি যদি এখন রূপোর বালা তৈরি করো, রূপোর নুপুর তৈরি করো, রূপোর চুড়ি তৈরি করো, আজকালকার ছেলে মেয়েরা কয়জন পড়বে, কয়জন কিনবে? তুমি রূপো নিয়ে কাজ করে এসেছো এত বছর ধরে, তোমার ক্ষমতা কতটুকু রয়েছে? হঠাৎ করে বিপুল সফলতা যদি তোমার কাছে চলে আসে, তুমি সেটাকে কিভাবে অ্যাবজর্ব করতে পারবে, ইমপ্লিমেন্ট করতে পারবে? তাই না? হঠাৎ করে বিপুল সফল হয়ে গেলাম, দেখা গেল প্রধানমন্ত্রী আমাকে ডেকে পাঠালো, দেখা গেল বিপুল সফলতা, সেটাকে আমি কখনো করায়ত্ত করতে পারবো না। ইমপ্লিমেন্ট তো অনেক দূরের ব্যাপার, যতক্ষণ না সেই সফলতার জন্য আমি নিজেকে উপযুক্ত করছি। সে বললো ঠিক আছে বাবা, কালকে জানাবো। তারপরের দিন সে আমাকে বলছে বাবা বড় বাজারে খোঁজ নিয়েছি, বড় বাজারে খোঁজ নিয়েছি, ওইখানে এরকম ধরনের মূর্তি ফুর্তি করে। তার মানে সে যে বলছে যে আমার বিজনেস চলছে না, আমি বিফল হয়ে রয়েছি, তাকে যদি আমি সফলতাটাকে এনে দিই, সে সফলতাটাকে অ্যাচিভ করতে পারবে না। ইমপ্লিমেন্ট তো অনেক দূরের ব্যাপার। তার কারণ সে তার উপযুক্তই নয়, সে তার উপযুক্তই নয়। আমি যখন ওয়েস্ট বেঙ্গলে প্রথম এলাম, এবং ওয়েস্ট বেঙ্গলে এসে আমি একটা চ্যানেল খুলেছিলাম, এবং আপনারা অনেকেই জানেন লোকসভা নির্বাচন নিয়ে একদম 100% অ্যাকুরেট প্রেডিকশন হয়েছিল, কিন্তু তাতে কেউ একজন আমাকে গোলাপ ফুলও দেয়নি, কিন্তু সবাই ফোন করে করে খিস্তি মারত। তখনও কিন্তু এখন আমার যে সহকর্মীটি রয়েছে, সেদিনও কিন্তু তিনি আমার পাশে ছিলেন। আমার একটা এমন সিচুয়েশন ক্রিয়েট হয়ে গিয়েছিল যে আমি প্রেডিকশন সঠিক করলেও আমার কিন্তু
প্রফেশনালি আমি সফল হতে পারছিলাম না। সুতরাং এটা নিয়ে আমি কিভাবে এগোবো বুঝে উঠতে পারছিলাম না। তারপর কিন্তু প্রভূত ঋণ করে, কেননা একটা চ্যানেলে অনুষ্ঠান চালাতে গেলে কত টাকা লাগে আপনাদের নিশ্চয়ই আইডিয়া আছে, তখন আমি দুটো চ্যানেলে কিন্তু ধার করে টাকা নিয়ে ইনভেস্ট করলাম। এবং ইনভেস্ট করার 17 দিন পর, সেই সময় কিন্তু আমার শনির আমাদের কি বলে দশা এবং অন্তর্দশা কিন্তু শুরু হয়েছিল। আর শনি আমার অত্যন্ত পজিটিভ। আমি বলেছি শনি যখন পজিটিভ হয় তখন মারাত্মক ফ্রুটফুল রেজাল্ট দেয়। আমি যখন টেলিভিশনে শুরু করলাম তার 17 দিন পর করোনা ভাইরাস শুরু হয়ে গেল, সবকিছু বন্ধ হয়ে গেল। আমি কিন্তু ধার করে করে ইনভেস্ট করে গেলাম, আমি কিন্তু কখনো আমার অনুষ্ঠানটা বন্ধ করলাম না। এবং তারপর একটা অদ্ভুত রকমের বৈপ্লবিক পরিবর্তন আমি পশ্চিমবাংলার মধ্যে নিয়ে এনেছি। এটাকে অস্বীকার করে কোনো লাভ নাই। আর আজকের দিনে 3টে চ্যানেলে 7টা করে প্রতিদিন আমার অনুষ্ঠান চলে। তাহলে তুমি সফল হতে হলে সেই জায়গাটাকে অ্যাচিভ করেছো তো। আমি অ্যাচিভ করে রয়েছি অথচ সফল হতে পারছি না। আমি আমার যে বিপুল সফলতা এলে সেটাকে আমি অ্যাচিভ করার মতন ক্ষমতা আছে আমার, আমি অথচ সফলতা পাচ্ছি না। তখন সফলতার জন্য লড়াই করা যায়। আর আমি প্রস্তুতি নই। আমি চিন্তা করছি বাবা আমি সফল হতে পারছি না। খুব ভালো মতন কিন্তু আমার এই স্টোরিটাকে, একদম জীবন্ত স্টোরি, কিছুদিন আগের স্টোরি, সে কিন্তু আমাকে বলল কি যে বড় বাজারে খোঁজ নিয়েছি, ওখানে এই ধরনের হতে পারে, কিন্তু 60% পিওর সোনা, বাদ বাকি কর্মচারীদের মানে ওই কাজ করার জন্য যে লেবার কস্ট ফস্ট হ্যান ত্যান সবকিছু বললো। আমি তার কথাটা শুনলাম, শুনে তারপরে আমি তাকে বলেও ছিলাম, ওরে বোকা আমি তো তোকে বললাম। সে তখন বলছে বাবা আমি তো ওই চুড়ি ছাড়া নুপুর ছাড়া কিছু বানাই না। আমি তখন অট্ট হাসিতে মানে কি বলবো, মানে একা একা 15 মিনিট ধরে হাসলাম যে বলছে আমার তো কাজ হচ্ছে না, আমার তো বিজনেস হচ্ছে না, আমি তো ব্যর্থ হয়ে যাচ্ছি, সে সফলতার জন্য উপযুক্তই নয়। বিপুল সফলতা যদি তার চলে আসে, সে সেই সফলতাকে হ্যান্ডেলই করতে পারবে না। 2024-এ দাঁড়িয়ে কেউ যদি বলে পায়ের নুপুর বিক্রি করছি, আমাদের রূপোর পায়ের নুপুর আমি বানাই এবং সেটা দিয়েই আমার জীবন চলে, কিন্তু আমি স্বপ্ন দেখছি দুনিয়া গিলে খাবার, সেটা কখনো সম্ভব নয়। আপনারা বলুন সেটা সম্ভব? এই গল্পটা একদম সত্যি। যদি ওই বাগনানের মানুষটার আমি কোন রকমের ইনফরমেশন দেব না, কিন্তু যাকে বলেছিলাম তার যদি কোন রকমের ইনফরমেশন লাগে আপনারা আমাকে জানাবেন, আমি তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেব। একটা বিপুল বিজনেস তাকে আমি দিতে চেয়েছিলাম। ভাবতে পারেন আমার সমান আমি বসে থাকলে যত বড় আমি হচ্ছি সেরকম ভাবে, এবং সবচেয়ে বড় কথা তিনি বলেও ছিলেন একটা পয়সা কিন্তু আমি মানে এমনি লিকুইড ট্রানজেকশন করব না, আমি পুরোটাই কিন্তু একদম ব্যাংক থ্রু, চেক থ্রু সমস্ত কিছু করব। এবং তাকেও আমি সেটা বলেছিলাম। এমন নয় যে ধর এই তো এমনি কাঁচা টাকা দিচ্ছে এইটাতে তো অসুবিধা হবে, তা নয়। সে বলেছিল ব্যাংক থ্রু করব। কতটা সম্মান, কতটা ভক্তি, কতটা মর্যাদা। আমি যদি তাকে বলতাম যে এনার কাছ থেকে তুই বানা, তাহলে ও কি বানাতো না? বানাতো। কিন্তু সফলতাটাকে অ্যাচিভ করার মতন সে যোগ্যই নয়। তার মানে সে ভাবছে আমি ওই বালা তৈরি করব, নুপুর তৈরি করব, এইদিকে মাস গেলে আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম হবে। সেটা কখনো সম্ভব? আবার বলছি, বারংবার বলবো, যতদিন অনলাইন প্রেডিকশন করব ততদিন বলবো, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। এবার আমি একটু আমাকে উদাহরণ টানি। আমি যেমন আমার উদাহরণটা খানিকটা টানলাম, আবার বলি। 2018-19 সালে একজন অত্যন্ত শিক্ষিত, মার্জিত এবং অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধশালী একটি পরিবারের সাথে আমার পরিচয় হয়। যেই ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয় তিনি কিন্তু প্রথমে আমার সাথে খুব একটা ভালো ব্যবহার করেননি। একটা ছেলে প্রেডিকশন করতে চাই, একদম পিন পয়েন্ট আপনি বলবেন, মানে
তাচ্ছিল্য মতন আমার সাথে কথা বলেছিল। তখন আমি কিন্তু প্রেডিকশনটা তার করেছিলাম এবং করে বলেছিলাম যে এই জাতকটি কিন্তু যদি সঙ্গীত নিয়ে এগোয় তাহলে দুনিয়া গিলে নিতে পারবে, নিয়ে নানান রকমের কথা বলেছিলাম। প্রেডিকশনটি শোনার পর থেকে সেই ভদ্রলোক যিনি আমাকে ইগনোর করেছিলেন তিনি কিন্তু একদম পুরোপুরি আমার কাছে স্যারেন্ডার করেছিলেন। এবং একটা সময় ছিল যখন আমি কখনো ইউটিউবে কোনো ভিডিও ছাড়লে তিনি কিন্তু 100 লাইনের তিনি কিন্তু তার কমেন্টস ইংরাজিতে লিখতেন এবং সেখানে তিনি লিখেছিলেন যে যদি এই সাবজেক্টটার হাঙর বা তিমিমাছ আপনি হন তাহলে আমরা চুনোপুটিও নই। তিনিও সম্ভবত তিনি একজন লেখক এবং তিনি কাজও করতেন, ভালো কাজ করতেন এবং একজন লেখকও ছিলেন, সাহিত্যিক, খুব নামকরা সাহিত্যিক। কিন্তু এবার এই তো তিনি আমার কাছে স্যারেন্ডার করলেন। তারপরে আমি যা যা বলেছিলাম তার ছেলের মধ্যে সেইগুলো লক্ষ্য করতে পারছিল। ছেলে কোনোদিন আমার সাথে যোগাযোগ করেনি। আমি আবার বলছি, ছেলে মারাত্মক ট্যালেন্টেড, তার গান শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, কিন্তু যতটা তার প্রতিভা আজও ইমপ্লিমেন্ট করতে পারেনি। তার কারণ গুরুর কাছে সে কিন্তু নিজেকে স্যারেন্ডার করেনি। কিন্তু সেই ভদ্রলোক আমাকে একটি কথা বলেছিল যে যেদিন আমার ছেলে অনেক বড় হবে সেদিন আপনার নামেও না আমি প্রচার করব, যাতে আপনি ইউটিউব ছেড়ে একটু টেলিভিশনে অনুষ্ঠান করতে পারেন। তিনি কিন্তু ভালো সেন্সে বলেছিলেন এবং তিনি যে এই কথাটা বলেছিলেন আজকের দিনেও তার কাছে আমি ঋণী যে সেই দিনে তিনি এই কথাটা বলেছিলেন। কিন্তু আমি তাঁর উপর কিন্তু মানে নির্ভর করে কোনোদিন বসে থাকিনি। সেদিনকের আমি আর আজকের আমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই পার্থক্যটার পেছনে কতটা লড়াই, কতটা সংঘর্ষ, কতটা যন্ত্রণা, কতটা রক্তক্ষরণ। একটা সময় ছিল যখন গড়িয়াহাট চেম্বারে বসে আছি, একটা মানুষ নেই, একটা ক্যান্ডিডেট নেই। আর আপনারা জানেন যে গড়িয়াহাটে এমনিতেও অ্যাভারেজ হয়, কিন্তু তারপরে এমন একটা সময় এসেছিল যখন কিন্তু গড়িয়াহাট থেকে নিচে নেমে সিঁড়ি দিয়ে একদম মেন রোডে বালিগঞ্জের দিকে যাচ্ছে যে রোড, সেই রোড পর্যন্ত লাইন হয়ে গিয়েছিল। আজকের দিনেও তাই। কালকে ব্যারাকপুরের চেম্বার আছে, অগণিত মানুষের ভিড়, মানে তারা, আমি লাস্ট পর্যন্ত যে নাম পেয়েছি। তাহলে আমি যদি কবে তার ছেলে সফল হবে, আমার নাম করবে বা আমাকে একটা জায়গা দেবে, আমি কখনো অন্যের উপর কখনো নির্ভরশীল হয়ে বসেছিলাম না। আমি একজন গুরু, টিচার, পথপ্রদর্শক। আমি যদি এক্সাম্পল সেট না করতে পারি তাহলে স্টুডেন্টরা এক্সাম্পল কি, মানে স্টুডেন্টরা আমাকে গুরু বলে মানবে কেন? তাই না? তুমি বলেছো আমি চাকরি কবে পাবো, তুমি উপযুক্ত তো চাকরি পাওয়ার? প্রথমত যদি লক্ষ্য করা যায় 1 নাম্বার 1-6-10 কানেকশন দ্বারা চাকুরির জায়গাটাকে লক্ষ্য করা যায়, সার্ভিসের জায়গাটা লক্ষ্য করা যায়। 1 নাম্বার ঘরটা কিন্তু কুম্ভের ঘর, লগ্নের ঘর, তার অধিপতি গ্রহ শনি। সেই শনি কিন্তু 9 নাম্বার ঘরে উচ্চস্থ হয়ে বসে রয়েছে, কিন্তু কার সাথে বসে রয়েছে? নিচস্থ রবির সাথে বসে রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, শনি এবং রবির ব্যাড রিফ্লেকশন 3 নাম্বার ঘরকে হিট করলো। 3 নাম্বার ঘরটা হচ্ছে মেষের ঘর, মঙ্গল, শনি এবং মঙ্গলের ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হয়ে গেল। তাহলে মানসিকতা, মনোভাবের জায়গাটা ডিক্রিজ হয়ে রয়েছে। বুঝতে পেরেছো? নিজেকে তৈরি করতে হবে। আমি যেটা লক্ষ্য করতে পারছি, আচ্ছা এরপরে আমি 6 নাম্বার ঘর পরে আসছি। যদি 6 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায় তাহলে সেটা কিন্তু চন্দ্রের ঘর, কিন্তু চন্দ্র রাহু কানেক্টেড হয়ে রয়েছে। চন্দ্র যখন 5 নম্বর ঘরে রাহু কানেক্টেড হয়ে থাকে তখন কিন্তু পাজলড হয়ে থাকি আমি, তখন স্ক্যাটার্ড আমার মন হয়। আমি একবার ভাবি এই লাইনে যাব, না না সরকারি লাইন নয়, বিজনেস করবো, বিজনেস নয়, বা একটা চাকরি করব, একটা কর্পোরেট দুনিয়ায় চাকরি করব। চাকরি করতে গিয়ে দেখলাম দূর ভালো লাগছে না, না বিজনেসই করবো। আলটিমেট তুমি কি করতে চাও সেটা কিন্তু সে নিজেই জানবে না। তুমি আমাকে জানিও, আমি যদি একটা তোমাকে আমার এমনি আমি জানাও বলার দরকার নেই। তুমি আমার একটা কথা ভুল হলে তুমি আমাকে জানিও।
আর আজকে আমি অ্যাস্ট্রোলজির নামে দিব্যি কেটে বলছি যে ভুল হলে তবেই জানিও, ঠিক হলে তোমার ইচ্ছে হলে জানাবে, না জানাবে। যদি তুমি আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে জানাও যে আপনি যেটা বলছেন সেটা ভুল, এটা মানতে পারছি না, আমি সেটাকেও কিন্তু সকলের সামনে তুলে ধরবো, কথা দিলাম, অ্যাস্ট্রোলজির দিব্যি দিলাম। আমার যদি ঠিক হয় তোমাকে কিছু বলার দরকার নেই, আমি কোনো কিছু কাউকে দেখাতে চাই না। ভুল হলে তুমি হোয়াটসঅ্যাপে যা যা লিখবে সবকিছু আমি তুলে ধরবো, কথা দিলাম আজকের দিনে। এইবার 10 নম্বর ঘরটা যদি দেখা যায়, তাহলে 10 নম্বর ঘরটা হচ্ছে বৃশ্চিকের ঘর। তাহলে মঙ্গলের ঘর, সেই মঙ্গল 8 নম্বর ঘরে নিচস্থ হয়ে বুধের সাথে বসে রয়েছে, কেননা এবং ইউরেনাসের সাথেও বসে রয়েছে, কেননা 8 নম্বর ঘরটা কন্যার ঘর। তাহলে 1 নম্বর, 6 নম্বর, 10 নম্বর ঘরের ব্যাড রিফ্লেকশন তোমাকে কোনো কাজ করতে দেবে না। তোমার ছকের মধ্যে যেটা আমি লক্ষ্য করতে পারছি 6-9 কানেকশন, তুমি আজ পর্যন্ত মিনিমাম 4-5টা কাজ পেয়েছো, ছেড়ে দিয়েছো। তুমি আমাকে জানিও, ব্যবসা করবে বলে ঠিক করেছো, হয়তো ব্যবসাতে কোনো টাকাও ঢেলেছিলে, একদম চোট হয়ে গেছে। আবার তুমি কিন্তু রিসেন্ট তুমি কাজ পাবেই পাবে, কিন্তু আমি জানি সেই কাজ যদি তুমি সেই কাজটা 2-3 মাসের বেশি করতে পেরেছো, তাহলে তুমি আমাকে, বললাম তো স্যার বলে, বা যেভাবে তুমি আমাকে দেখো, তুমি যখন আমার কাছে প্রেডিকশন করতে চেয়েছো, তার মানে তো তুমি আমাকে শ্রদ্ধা করো। সেই শ্রদ্ধার জায়গা থেকে আমাকে একদম ডিটাচমেন্ট করে দেবে, একদম ছুঁড়ে ফেলে দিও। তোমার কিন্তু তুমি কাজ পাবে, ডেফিনিট ভাবে তুমি কাজ পাবে। 18th এপ্রিল 2025 থেকে 19th নভেম্বর 2025, এর পরের বছর 18ই এপ্রিল 2025 থেকে 19শে নভেম্বর 2025, এই সময়ের মধ্যে তুমি মারাত্মক কাজ পাবে। মানে যেই কাজটা পেলে অন্তত আমার কোনো সন্তান যদি পেত বা আমার স্টুডেন্ট পেত, আমি ধন্য মনে করতাম। কিন্তু সেই কাজটা যদি তুমি 2 মাসের বেশি করতে পারো, নয় কোনো লাফড়াবাজি ক্রিয়েট করবে, নয় বসের সাথে ঝামেলা হবে, কেননা সরকারি চাকরি তুমি পাবে না, কেননা এখানে রবি নিচস্থ হয়ে বসে রয়েছে এবং শনি দ্বারা কানেক্টেড হয়ে গেছে। বেসরকারি ভালো কাজ পাবে, কিন্তু দেখবে সেই কাজটা তুমি করতে পারবে না। ধর ভালো লাগছে না, অফিসে যেতে আমার একদম ভালো লাগছে না, সবাই বাজে, সবাই খারাপ, সবাই তোমার খারাপ চায়, ক্ষতি চায়, এই মানসিকতা তোমার মধ্যে মারাত্মক রকমের থাকবে। আর এই যে আজকের দিন থেকে 18ই এপ্রিল 2025 এর আগে তুমি যদি ভালো কোনো কাজ পাও, আবার বলছি আজকের দিনে 20,000, 25,000, 30,000 কোনো কাজ নয়, একটা ভালো অর্গানাইজেশনে তুমি যদি কাজ পাও, তাহলে সেদিনে অ্যাস্ট্রোলজিটাও আমি ছেড়ে দেবো, কখনো পাবে না। আর আমি আবার বলছি, হয়তো পেলে দেখা গেল 2-3 দিনের বেশি, বা পেলাম এই কাজটা আমি করবো না। তোমার এত 1-6-10 কানেকশন এমন নেগেটিভ হয়ে রয়েছে যে তুমি 4 থেকে 5টা কাজ এমনিতেও তুমি পেয়েছো। কর্পোরেট লেভেলের কাজ পাওয়া মানে ভাই আজকের দিনে বিরাট ব্যাপার, ধরে রাখতে পারোনি, পারবেই না। এবং সেটা তুমি নিজেও জানো, তুমি নিজেকে প্রশ্ন করো যে স্যার যেটা বলছেন সেটা ঠিক না ভুল। এই নেগেটিভিটিকে অফ করা ভীষণ প্রয়োজন। চন্দ্র এবং রাহুর অবস্থান, বুধ মানে উপস্থিত বুদ্ধি, সাডেন ইমপ্লিমেন্টেশন, হ্যাঁ, এবং বিজনেসের জায়গা, এখানে বিজনেসের জায়গাটা বাদ দাও, এই যে আমাকে পরিচালিত করছে আমার যে মগজ অস্ত্র, সেই জায়গাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে দিচ্ছে কিন্তু রাহু এবং চন্দ্রের নেগেটিভ ইনফ্লুয়েন্স। 5 নম্বর ঘরকেও, 5 নম্বর ঘরকে চন্দ্র এবং রাহুর নেগেটিভ ইনফ্লুয়েন্স কি করে দেয়, সফলতার জন্য পদক্ষেপটা তো নিলাম, সেটা হয়তো পেলামও, অবস্ট্রাক্ট ক্রিয়েট করে গেল সেই জায়গাটাকে, আর আমি সফলতায় ত্বরান্বিত করতে পারলাম না। 11th হাউস তো শুক্র, বৃহস্পতি এবং কেতু বসে রয়েছে নেগেটিভ অর্থে, স্যাটিসফ্যাকশনের অভাব। বুঝতে পারছো? দেখা গেল একটা ভালো চাকরি পেলাম, সফলতার জন্য একটা ভালো চাকরির প্রয়োজন, চাকরি পেলাম, তাহলে সফলতার প্রথম স্টেপটা তো অতিক্রম করলাম, কিন্তু সেই চাকরিটা কন্টিনিউ করা তো অনেক দূরের ব্যাপার, শুরুই করতে পারলাম না। 1-2 মাসের মধ্যেই ঝামেলা ক্রিয়েট, বা হঠাৎ করে কোনোভাবে মন ঘুরে গেল, নিয়ে দেখা গেল ডাউন হয়ে গেল। এবং জীবনের যে কোনো কর্মফলের জায়গায় তুমি স্যাটিসফাই কখনো হতে পারবে না, তার কারণ কেতু নেগেটিভ হয়ে কিন্তু বসে রয়েছে।
আমি তোমাকে আজকের দিনে চ্যালেঞ্জ করলাম, 18 এপ্রিল 2025 আগে তুমি কোনো কাজ পাবে না। তুমি 10,000 15,000 এমনি কাজ করবে, সেটা আলাদা ব্যাপার, 7 দিনও তুমি কাজটা করবে না। কিন্তু 18 এপ্রিল 2025 আগে এখন অনেক দেরি। তুমি নেগেটিভিটি অফ করে নিজেকে প্রস্তুত যদি না করো, 18 এপ্রিল 2025 থেকে 19 নভেম্বর 2025 মধ্যে যে কাজটা তুমি পাবে, আবার বলছি কাজের মতন কাজ যেটা পাবে সেটাকে তুমি ধরে রাখতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ রইল। ধরে রাখতে পারবে না বলে 2-3 মাসও তুমি অতিবাহিত করতে পারবে না, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বুঝাতে পারলাম? তুমি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, নিজেই উত্তর পেয়ে যাবে যে আমি যে কথাটা বলছি সেটা ঠিক বলছি না ভুল বলছি। ফ্লাকচুয়েশন, বিরাট ফ্লাকচুয়েশন। এই ছকটা বিজনেস করার ছকই নয়, বিজনেসের টাকা পর্যন্ত ঢেলেছো, আমি কিন্তু সেটা লক্ষ্য করতে পারছি। বুঝতে পেরেছো? বিজনেসের টাকা পর্যন্ত ঢেলেছো, এটা লক্ষ্য করতে পারছি। তোমার একটা হ্যাবিট দেখবে, ঘুমোচ্ছ তো, ঘুমোতে ঘুমোতে হঠাৎ করে ত্যাগ করে লাফিয়ে উঠলে, হয়তো সেটা রাত 1টা 2টো 3টেও হতে পারে, উঠে হঠাৎ করে বারান্দায় নয় ব্যালকনিতে স্মোকিং করো, দেখতে পাচ্ছি স্মোকিং করতে করতে তখন হঠাৎ করে কোনো স্টোরি বানাতে শুরু করলে, না আমি বিজনেস করবো, আমি আম্বানি হবো, আম্বানির বিয়ে চলছে এখন, ছেলের বিয়ে, সেই দেখে আমিও কোটি কোটি টাকা বিয়েতে খরচা করব, ইলিউশনের শিকার হয়ে যাওয়া। বা দিব্য কিন্তু তুমি রয়েছে, হঠাৎ করে শোয়ার আগে দেখা গেল তোমার কোনো বন্ধু বললো, বুঝলি এই বিজনেসটা করছি, দারুণ লাভ, তুই চেষ্টা করতে পারিস। আরে সবাইকে সার্ভিস করতে, মানে সার্ভিস হোল্ডার হতে হবে নাকি? বাঙালিরা বিজনেস করতে ভুলে গেছে। এমন একটা ঠোকা মারা কথা বললো, তোমার পুরো আইডেন্টিটি একদম পুরো অফ হয়ে গিয়ে তার কথায় প্রলুব্ধ হয়ে এবং তার কথায় চেগে গিয়ে ভুলভাবে ইমপ্লিমেন্ট করলে। একটা কথা ভুল বলছি? একটা সিঙ্গেল কথা ভুল বলছি? সিঙ্গেল কথা ভুল বলছি না। তোমার চোখের মণি তো পুরো সাদা। আমরা যখন ছোট ছিলাম আমরা বলতাম বিড়াল চক্ষু, সেরকম তো চোখের মণি। ইয়েস অর নট? আর কিছু বললাম না কেন? আবার সবাই বলবে এইসব বেকার বেকার বানিয়ে বুনিয়ে সবকিছু বলা যায়। আমি তোমাকেও এই জায়গাটাই নিয়ে যেতে চাই না। এই জায়গাগুলো আমার স্পিরিচুয়াল জায়গা, কিন্তু এই জায়গাগুলো তোমাকেও নিয়ে যেতে চাই না। কিন্তু এটা সত্যি তো? সত্যি না হলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে সত্যি, আমি তোমার আরো অনেক ডিটেলিং করে দিতে পারতাম, কিন্তু করব না। যেহেতু এর মধ্যে স্পিরিচুয়ালিটিও আছে, তাই জন্য আমি পিওর অ্যাস্ট্রোলজিক্যাল যেহেতু প্রেডিকশন করছি, আমি এগুলো কোনো কিছুই বলবো না। শুধু এটাই বলবো যে আমার কথাটা তুমি শোনো এই কারণের জন্যই, দেখো আমি কিন্তু পুরো ডিটেলিং করে দিতে পারি। তোমার চোখের মণি পর্যন্ত বলে দিলাম। তাহলে এইটুকু ভরসা রেখো, নেগেটিভিটি অফ করে আমার কাছে স্যারেন্ডার করতে হবে। তা না হলে চ্যাং মাছের মতো কিন্তু লাফাবে এরকম করে, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেও কোনো লাভ হবে না। হ্যাঁ, যে সময়টা আসবে সেই সময়টাকে কখনো তুমি ব্যবহার করতে পারবে না। তুমি আমাকে বলেছো আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ করতে চাই। আমি তোমাকে আবার বলছি, এই ছকের মধ্যে সবচেয়ে পজিটিভ জায়গা আমি যেটা লক্ষ্য করতে পারছি, যে সফলতার প্রথম স্টেপ বা দ্বিতীয় স্টেপে সে যাবে কিন্তু আর ত্বরান্বিত করতে পারবে না, সেখান থেকেই আবার রিটার্ন ব্যাক। তোমার ইচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ পাওয়া, তো আমি আজকের দিনে লিখে দিলাম 2026 সালের 13ই জুলাইয়ের পরে তুমি সেখানে কাজ পাবেই পাবে। একদম ডেফিনিট কাজ পাবেই পাবে, কিন্তু সেটাকে তুমি ধরে রাখতে পারবে না। আমি তো ডেটগুলো বলে দিচ্ছি, এই ভিডিওটাকে তো সেভ করে রাখতে বলেছি প্রথমেই। তুমি ডেটগুলোকেও সেভ করে রেখো, মানে লিখে রেখো ডায়েরিতে। দেখবে তোমার জীবনে আসবেই আসবে। তুমি তখন বলবে দূর, কত দূরে গিয়ে বুঝলে, ও আমাকে টর্চার করছে নন বেঙ্গলি গুলো, বা বিদেশে চলে গেলে তো আরো ভয়ঙ্কর, বা ওয়েস্ট বেঙ্গলের বাইরেই সর্বপ্রথম যাবে, বাবা ওরা আমাকে যেভাবে, বা ওখানে যা খাওয়া, ও নিরামিষ খেয়ে আমি থাকতে পারছি না, নানান কিছু প্রবলেম, যেভাবে ওখানে থাকতে হচ্ছে, নোংরা ফোংরা, সবাই নোংরা, ওখানে আমার কোনো মতেই আমি ওই জায়গাটা মানিয়ে নিতে পারছি না, এমন করবে যে সেই কাজটা ছেড়ে তখন মা বাবা বলবে চলে চুলাই বাবু, বাবা ওইসব কাজ করার দরকার নেই, আবার কাজ পাবি, চিন্তার কিছু নেই, চুলাই আগে তো বাঁচতে হবে তারপরে তো কাজ করবি। এমন নেগেটিভ ইনফ্লুয়েন্স কাজ ফাজ ছেড়ে ঘরের মধ্যে চলে আসবে। আমি আবার বললাম এবং চ্যালেঞ্জ করে বললাম, 18 এপ্রিল 2025 থেকে 19 নভেম্বর 2025 মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি ভালো কাজ পাবে। 2 মাসের বেশি সেই কাজ তুমি করতে পারবে না নেগেটিভিটিকে তুমি যদি অফ না করো।
আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমি কাজ পাবো তুমি বলেছো, আমি তোমাকে এইটা বলতে পারছি না তোমার এইটা নেগেটিভিটির জন্য তুমি পাবে না তা না, তুমি পাবে, ভালো কাজ পাবে 13ই জুলাই 2026 এর পর। সেখানে 2 মাস নয়, 7 দিন বা 1 মাস, তার বেশি তুমি টিকতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ রইল, তুমি আজকের দিনে ডায়েরিতে লিখে রেখো। আর আমি যে ধরনের মানুষ তুমি বললাম, তুমি নিজেই নিজেকে ভালো মতন প্রশ্ন করো, আমি কি সেই ধরনের মানুষ? তুমি পুরোটাই কিন্তু সেই ধরনের মানুষ, এবং আমি বিশ্বাস করি যে তুমি এটাকে মেনে নেবে, স্বীকার করে নেবে। তুমি বলেছো গৃহে কারোর সাথে আমার বন্ডিং হচ্ছে না, কেন? আমি যদি 4 নাম্বার ঘরটাকে দেখি, 4 নাম্বার ঘর দ্বারা কিন্তু জৈবিক সুখেরও জায়গা, 4 নাম্বার ঘর দ্বারা কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনে কতটা আনন্দে থাকবো তারও জায়গা। আবার সূর্য নিচস্থ হয়ে রয়েছে 4 নাম্বার ঘর দ্বারা মাতৃভাবকেও লক্ষ্য করা যায় কিন্তু। এবার এই যে শুক্র, সেই শুক্র কিন্তু 11 নাম্বার ঘরে বসে রয়েছে, কর্মফলের ঘরে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্ল্যানেট কিন্তু এইটা, তার কারণ 4 নাম্বার এবং 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 11 নাম্বার ঘরে বৃহস্পতির ঘরে বসে আছে। শুক্র মানে, আমি যদি শুক্রাচার্যকে ধরি, তাহলে তিনি কিন্তু অসুরদের তিনি গুরু ছিলেন। অসুর মানে কিন্তু মনে রাখা প্রয়োজন আছে চরিত্রহীনকে বোঝায়। অসুর মানে হচ্ছে যাদের চারিত্রিকগত নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে রয়েছে, আর দেবতা মানে হচ্ছে চরিত্রবান যারা, তাদেরকে বোঝায়। তাহলে চরিত্রহীনদের, অসুরদের যিনি গুরু, তিনি দেবতাদের গুরুর ঘরে বসে রয়েছে। একত্রিত ভাবে দুজনের রিফ্লেকশন পজিটিভ হবে? হবে না। শুক্র বৃহস্পতির আন্ডারে গিয়ে একদম নেগেটিভ হয়ে গেল, আর শুক্র বৃহস্পতির ঘরে চলে আসার জন্য বৃহস্পতিটাও নেগেটিভ হয়ে গেল। কিন্তু যেহেতু 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ 11 নম্বর ঘরে বসে রয়েছে, আমি সফলতার জন্য 1 স্টেপ বা 2 স্টেপ আমি এগোতে পারি, তারপরে আবার রিটার্ন ব্যাক করে আবার চলে এলাম ঘরে, আমি আর উপরে উঠতে পারবো না। প্রথমত শুক্র এবং বৃহস্পতির নেগেটিভ ইনফ্লুয়েন্স কখনো কর্মফলের জায়গাটা দেবেই না। আমি, তোমার মধ্যে কি জ্ঞান নেই? জ্ঞান আছে, তোমার মধ্যে এডুকেশনের জ্ঞান মারাত্মক রয়েছে, কিন্তু বাস্তব জীবনের বা মানসিকতা, মনোভাব, মনের যে জ্ঞান, সেই জ্ঞানটা তোমার এতটা ফ্লাকচুয়েটেড হয়ে যাচ্ছে, সেটাকে কিন্তু এক জায়গায় কেন্দ্রীভূত তুমি কখনো করতে পারছো না। সেখানে আবার কেতু চলে এসছে, তাহলে বৃহস্পতি শুক্রের সাথে যখন সম্পর্ক ক্রিয়েট করেছে, তখন দুজনের মধ্যে কিন্তু একদম নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল। আবার শুক্র বৃহস্পতির ক্ষেত্রে, বৃহস্পতি শুক্রর ক্ষেত্রে, সেখানে আবার চলে গেল কি, কেতু চলে এলো, স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ। আমি বারবার ধরে কি বলেছি, যে কেতু যখন কোনো পজিটিভ গ্রহের সাথে বসে থাকবে, সে পজিটিভ রেজাল্ট দেবে, আর কেতু যখন নেগেটিভ কোনো গ্রহের সাথে বসে থাকবে, সে নেগেটিভ রেজাল্ট দেবে। তাহলে কেতু এক্ষেত্রে নেগেটিভ বৃহস্পতি হয়ে গেল, শুক্রও নেগেটিভ হয়ে গেল চরম ভাবে। তাহলে দুটো নেগেটিভ গ্রহের আন্ডারে কিন্তু কেতু বসে রয়েছে, সে কখনো তোমাকে স্যাটিসফ্যাকশন দেবে? দেবে না। স্যাটিসফ্যাকশনের কারক গ্রহই হচ্ছে এই কেতু, সে কিন্তু একদম নেগেটিভ ভাবে বসে রয়েছে। আর সেকেন্ড কথা হচ্ছে 11 নম্বর ঘর এটা, তাহলে 11 নম্বর ঘরটা কখনো ফ্রুটফুল রেজাল্ট দেবে না। তুমি একটা স্টেপ এগিয়ে, বোধহয় 10-12 বার বলে ফেললাম এটা, স্টেপটা তো এগোলে, সফল হওয়ার জন্য যে একটা ভালো কাজ সেটা তো পেলে, ধরে তুমি রাখতে পারবে না। ধরে রাখার জন্য মানে আমি 2-3 বছর কাজ করলাম তারপর, তাও নয়, 7 দিন থেকে 2 মাসের মধ্যে সেই কাজ থেকে তুমি বিতাড়িত হয়ে যাবে, বা নিজেই বিতাড়িত করে নেবে নিজেকে। তুমি এরই মধ্যে 4-5টা কাজ করেছো, মিলিয়ে নিও, মিথ্যা কথা বলছি, 4 থেকে 5টা কাজ তুমি শুরু করেছো, ছেড়ে দিয়ে চলে এসছো। আলালের ঘরে দুলাল, বাবুর ভালো লাগছে না, থাক 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 থাক, দরকার নেই কাজ করতে যাবার বাবা, জোর করে কাজ করতে গিয়ে যদি কিছু হয়ে যায়। মা বলে তো, বলতেই হবে, তার কারণ 4 নম্বর ঘর দ্বারা এবং চন্দ্র দ্বারাও কিন্তু মাতৃভাবকে বোঝা যায়। 4 নম্বর ঘরের অধিপতি গ্রহ শুক্র কেতু যুক্ত কানেক্টেড হয়ে রয়েছে, তাহলে তোমার জীবনে কিন্তু
বেশি সিকিওর লাইফ করতে গিয়ে ইনসিকিওর জায়গাটাকে কখনো তুমি দেখলে না। তোমার যারা গুরুজন রয়েছে, তোমার পিতা মাতা, কেউ সেই জায়গাটাকে কখনো করলো না। সবসময় কি হচ্ছে, আমার কমফোর্ট জোনে আমি থাকলাম। যখনই আমি কমফোর্ট জোনে থাকলাম, তখনই কমফোর্ট জোন থেকে যখনই আমি বেরোলাম, তখনই পালিয়ে দৌড়ে আবার কমফোর্ট জোনে চলে আসার জন্য আমি ব্যস্ত হয়ে গেলাম। তোমাকে বোঝাতে পারলাম? আর এই কারণের জন্যই কি হলো, যেহেতু 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কেতু কানেক্টেড হয়ে বসে রয়েছে, ঘরের সাথে কারোর তোমার বন্ডিং হবে না। কোনো কাজ ছেড়ে দিলে, কোনো ঝগড়া হলো, কোনো কিছু হলো, খাবো না, কিছু করবো না, মা দেখবে থালা নিয়ে পেছন পেছন ঘুরবে। বয়স কি কম? বয়স কি কম? তোমার বয়সে দুনিয়ার মানে পৃথিবীর 7টা দেশে ঘোরা হয়ে গেছিল আমার। বয়স কি কম? ওই থালায় ভাত নিয়ে, ডাল নিয়ে, চচ্চড়ি নিয়ে, বা ওই আমাদের কি বলে ওইটাকে, ওই লুচি নিয়ে, সাদা আলুর তরকারি নিয়ে পেছনে, বাবু খাও, বাবু বাবু খাও। বাবাও তেলাবে, ইয়েও তেলাবে, মাও তেলাবে, তাই না? এটা কি জীবন বলে? ভালো মতন চিন্তা করে দেখো, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুমি বলেছো প্রেম করেছি, ভেঙে গেছে। যদি আমি একজন পুরুষ মানুষ, তো আমি তোমাকে বলছি, হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েদের প্রেডিকশন আমি করেছি। আমার অগণিত মহিলা স্টুডেন্ট, একদম 5 বছর থেকে শুরু করে 90 বছর পর্যন্ত, মেয়েরা এই ধরনের ছেলেদেরকে পছন্দই করে না। প্রথমত, যে নিজেকে ক্যারি করতে পারে না, অন্যের দ্বারা চালিত পরিচালিত হয় এবং সবসময় কমফোর্ট জোনে থাকতে চায়, সেই ধরনের মানুষকে মেয়েরা পছন্দই করে না। ভালোবাসা, প্রেমের প্রথম যে আঙ্গিক, সেখানে যেই ওয়ার্ডটা সবচেয়ে বেশি ফোকাসড হয়, সেটা হচ্ছে স্পর্ধা। তাই জন্য দেখবে অনেক ভালো মেয়ে, অনেক দেখবে এই রকবাদ ছেলেদের প্রেমে পড়ে যায়। কেননা মেয়েরা সবসময় কিন্তু একটা উদ্দাম, সবসময় কিন্তু একটা স্বাধীন চেতা, এবং সবসময় কিন্তু ডেডিকেটেড একটা ছেলে, সে খারাপ হোক ভালো হোক যাই হোক, তাদেরকে পছন্দ করে। মহিলাদের যদি সাইকোলজি দেখা যায় তাহলে এটা। আর পুরুষদের ক্ষেত্রেও বলতে পারতাম, আর বললাম না, অনেকের গায়ে লেগে যাবে, তাই জন্য। বুঝতে পেরেছো? তাই জন্য তোমার মতন লালমুনিয়া ঘরের মধ্যে বসে রয়েছি, সারাক্ষণ এসি চালিয়ে বসে রয়েছি, বাবা কি রোদ, বাইরে বেরোবো না, সাইকেলটাও সঠিক মতন চালাতে জানি না, চালাতে জানলে গাড়ি চালাতে জানবো, হাঁটতে গেলে বাবা কষ্ট হচ্ছে, মা আঁচল দিয়ে ঘাম মুছিয়ে দিচ্ছে, কোনো মেয়ে তোমার সাথে প্রেম করবে না। হয়তো কোনোভাবে প্রেম করতে শুরু করেছিল, কিন্তু তারপর ছেড়ে চলে গেছে, এবং সেটা আমি একাধিক লক্ষ্য করছি। বিকজ শুক্র দ্বারা প্রেমজ জীবন লক্ষ্য করা যায়, সেখানে বৃহস্পতি এবং মঙ্গল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৃহস্পতি নিজেই 11 নম্বর ঘরে নেগেটিভ হয়ে রয়েছে, আর মঙ্গল 8 নম্বর ঘরে, বুধের ঘরে বসে রয়েছে। তাহলে ঊর্জাগত যে জায়গাটা, ডেসপারেট হওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা বিন্দুমাত্র তোমার নেই। তাহলে শুক্র দ্বারা, বৃহস্পতি এবং মঙ্গলের কানেকশন দ্বারা যে প্রেমজ জীবন পুরুষদের দেখা যায়, সেই জায়গাটা নেগেটিভ হয়ে গেছে। তার কারণ সেখানে কেতু হিট করেছে। তোমার তো দোষ নেই, গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই। তুমি যদি আমার সাথে 1 বছর, 1.5 বছর, 2 বছর কানেকশন রাখতে, তুমি নিজেই বুঝতে পারতে যে তোমার মধ্যে পরিবর্তনটা কি। তার কারণ এই বুড়ো হাড়ে কি ভেলকি আছে তোমার কোনো আইডিয়া নেই। মানুষ 3-4টে ট্রেন চেঞ্জ করে করে কত জায়গায় যায়, আর আমি পেলিং এ নিজে গাড়ি চালিয়ে চলে গিয়েছিলাম। আমার এই জুলাই মাসেও পেলিং এ যাওয়ার কথা ছিল, কিন্তু পেলিং এর রাস্তা ক্লোজড হয়ে গিয়েছিল। দার্জিলিং এও যাবো ভেবেছিলাম, কিন্তু আমি জানলাম ওখানেও আমার স্টুডেন্ট আছে, জেনেছিলাম ওখানে প্রবল বৃষ্টি হচ্ছে, তো তাই জন্য আমি আর গেলাম না। তার কারণ পথ দুর্ঘটনাতেই আমার মৃত্যু, এটাও আমি ক্যালকুলেশন করেছি। যদিও রিসেন্ট নয়, দেরি আছে, তাই জন্য আমি দেখলাম যে আবার যদি পা ফা ভেঙে যায়, আবার চেম্বার ফেম্বার আছে, তাই জন্যই গেলাম না। আজকের দিনেও আমার কত শরীর খারাপ তুমি কল্পনা করতে পারবে না। আমি উঠতে পারছি না, এত শরীর খারাপ, এত বকর 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 করতে হয়। তাছাড়া আরো আমার প্রচুর পরিশ্রম করি। আমি 3 ঘন্টা ঘুমাই। অনেকে বলে না 6 ঘন্টা 8 ঘন্টা না ঘুমালে স্ট্রোক হবেই, মৃত্যু হবেই। আমি তো আমার বোধহয় 22-23 বছর থেকে আমি 3 ঘন্টা করে ঘুমাই, আমার কোনো কিছু হয়নি। তার কারণ কমফোর্ট জোনে আমি কোনোদিন ছিলাম না। যাই হোক, আমি আমার কথা বলতে চাই না।
তাহলে এক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে প্রেমজ জায়গাটা কোলাপসড হয়ে রয়েছে। তুমি আমাকে প্রশ্ন করেছো বিবাহ কি হবে, কবে হবে। আবার তোমাকে বলি 7 নাম্বার ঘরে বুধ বসে রয়েছে। 7 নাম্বার ঘরে বুধ যদি বসে থাকে তাহলে পাত্রী এমন হবে, বাইরে দেখা গেল সে অন্য আরেকজনের সাথে একদম মানে কি বলবো মানে ফিজিক্যালি প্রেম করে এলো, ফিজিক্যালি রিলেশন চলছে বা মারাত্মক রকমের অসঙ্গতিপূর্ণ জীবন যাপন করছে, বা দেখা যাচ্ছে বাইরে কিন্তু একটা মাখো মাখো প্রেমজ জীবন চলছে, কিন্তু যখনই সে পাড়াতে ঢুকলো, যখনই সে দেখা গেল যেখানে কাজ করে তার সেখানে বসের সাথে মারাত্মক মানে কি বলবো ইন্টু সিন্টু চলছে, কিন্তু যখনই সে ঘরে ঢুকবে তখন কিন্তু একদম সতী। ওরে বাবারে বাবারে বাবারে, আমার আঁচলেও দাগ নেই, এত সতী। এটা কিন্তু মহিলাদের ক্ষেত্রেও 7 নাম্বার ঘরে বুধ থাকলে দুমুখো সাপ হয়, কিন্তু স্বামী বা স্ত্রী যেই হোক 7 নাম্বার ঘরের নেগেটিভ ইনফ্লুয়েন্স। আর 7 নাম্বার ঘরটা কিন্তু রবির ঘর, সুতরাং বউ কিন্তু চরিত্রহীন হবেই হবে এবং চরিত্র স্খলন হবেই হবে। দেখা গেল তোমার সাথে যখন বিয়ে হলো তখন কোনো কিছু নয়, তারপরে যখনই দেখবে এই ছেলেরা সারাক্ষণ ধরে মা খাইয়ে দেয়, মা ঘাম মুছিয়ে দেয়, লুলুলুসু সারাক্ষণ এসি চালিয়ে করে মোবাইল দেখছে, এ না বাইক চালাতে পারে, না আমাকে নিয়ে চিড়িয়াখানা ঘুরতে পারছে, না সিনেমা দেখতে নিয়ে যাচ্ছে, না একটা স্ট্রংলি আমাকে একটু ভালোবাসতে পারছে, তার এর সাথে দেখা গেল অফিসে গিয়ে কোথাও একটা কোনো বসের সাথে বা কোন যে কারোর সাথে দেখা গেল সে কিন্তু মানে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়ে গেল। কেননা 7 নাম্বার ঘর 7 নাম্বার ঘরে রবি, শুক্র এবং বৃহস্পতি বসে থাকলে একদম নেগেটিভ ইনফ্লুয়েন্স, এটা বহুবার বলেছি। তোমার ক্ষেত্রে তো 7 নাম্বার ঘরটা রবির ঘর, আবার সেখানে বুধ বসে রয়েছে, সুতরাং ডেফিনিট ভাবে ছলনাময়ী, তুমি যদি বিয়ে করো নেগেটিভিটি অফ না করে তাহলে ছলনাময়ী নারী হবে। এবং মঙ্গল 8 নম্বর ঘরে বসে রয়েছে 2:1% মধ্যে দিয়ে, যেহেতু শনিকে হিট করছে শুক্রের ঘর, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু সেই বিয়েও টিকবে না। একদম আজকের দিনে তুমি লিখে রেখে দিতে পারো বিবাহও কিন্তু টিকবে না। মহিলারা সিকিউরিটি চায়, মহিলারা এমন একজন চায়, মহিলারা যতই নিজেদেরকে স্বাধীন স্বাধীন বলুক এমন একজনকে চায় যিনি দুহাত দিয়ে তাকে আগলে ধরে রাখবে। তোমার ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না, বুঝতে পেরেছো? তুমি বলেছো আমার ঘুমের মধ্যে উল্টো পাল্টা স্বপ্ন আসে, আমি একটু আগেই বললাম কিনা ট্যাট করে উঠে যাও। প্রথমত হচ্ছে এই যে 7 নাম্বার ঘরটা যদি দেখা যায়, প্রথমত হচ্ছে 7 নাম্বার ঘর 6-9 রবি এবং বুধ 9-6 12 নাম্বার এবং 5 নাম্বার ঘরকে হিট করছে, 5 নাম্বার ঘরে চন্দ্র বসে রয়েছে। আবার চন্দ্র থেকে যদি 7 নাম্বার ঘরটা দেখা যায় সমসপ্তম 1 2 3 4 5 6 7, তাহলে সেখানে কিন্তু বৃহস্পতি এবং কেতু আর শুক্রের প্রাদুর্ভাব রয়েছে। তোমার ব্রেনটা না সব সময় হিজিবিজি চিন্তা ভাবনা করে, সব সময় দেখবে ব্রেনটা কখনো কিন্তু একদম ঠান্ডা চুপ কখনো তা তোমার মধ্যে লক্ষ্য করা যাবে না। সারাক্ষণ কিছু না কিছু চিন্তা করে যাচ্ছ, তুমি ঘুমাবার চেষ্টা করছো কিন্তু ব্রেনটা জেগে রয়েছে, তুমি হয়তো টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়লে ব্রেনটা জেগে রয়েছে, বুঝতে পেরেছো? মেডিটেশন ভীষণ প্রয়োজন তোমার ক্ষেত্রে, ভীষণ প্রয়োজন। একটা গর্ত, আমরা 4 বন্ধু মিলে যাচ্ছি। স্পিরিচুয়ালিটি কাকে বলে? 4টে বন্ধু আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি অন্ধকারে, প্রথম বন্ধুটা টাক্স করে দেখা গেল ওই গর্তটার মধ্যে পড়ে গেল, দ্বিতীয় বন্ধুটা বলল আরে আমার বন্ধু পড়ে গেল চল ঝাঁপাই, বলে সেও ঝাঁপিয়ে দিল। তারপরের বন্ধুটা বলছে আরে তুই বন্ধু ওইখানে ঝাঁপিয়েছিস, যা হবে একসাথে হবে, সেও ঝাঁপিয়ে দিল। তুমি কিন্তু ঝাঁপালে না, তুমি নিজেকে সংযত করলে, সেপারেট করলে, এবং সেপারেট করে তাদেরকে উদ্ধার করার কাজে নিয়োজিত হলে। এই যে সেপারেট করা তাকেই কিন্তু বলা হয় স্পিরিচুয়ালিটি। আমাকে জাগতিক যে জায়গা থেকে বিচ্যুতি ঘটিয়ে দেওয়া এবং যারা নিমজ্জিত হয়ে যাচ্ছে তাদেরকে তুলে আনাটাই কিন্তু স্পিরিচুয়ালিটির কাজ। বুঝতে পারলাম? তাহলে এই কারণের জন্যই কিন্তু ঘুমের মধ্যে তুমি চন্দ্র এবং শুক্র কেতুর ব্যাড রিফ্লেকশন সমসপ্তমী হিট করছে, তাই জন্যই কিন্তু বুঝতে পেরেছো মঙ্গল এবং শুক্র নেগেটিভ হয়ে যাচ্ছে। আর বুধের ঘর, সেই বুধও কিন্তু 7 নাম্বার ঘরে 9-6 কানেকশন,
এক নাম্বার ঘর শনিকে হিট করছে, সেই শনি কিন্তু রবি কানেক্টেড হয়ে বসে রয়েছে। তুমি বারবার ধরে আমাকে বলেছো, অনেকবার বলেছো, একবার আমি প্রশ্নটা এখানে লিখেছি যে ইনসিকিউরিটিতে আমি ভুগি সব সময়। আমি আবার বলছি, তার প্রথম কারণ যেটা, রবি এবং শনির নেগেটিভ ইনফ্লুয়েন্স 3 নাম্বার ঘরকে সমসপ্তমী হিট করছে। এছাড়া 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ আমার যে মানসিকতা, মনোভাব, এবং 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ ক্ষেত্র 8 নাম্বার ঘরে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। 1 2 3 4 5 6 7 2 নাম্বার ঘরকেও হিট করছে, সেটা কিন্তু বৃহস্পতির ঘর। তাহলে মঙ্গল এবং বৃহস্পতি নেগেটিভ ইনফ্লুয়েন্সে চলে যাচ্ছে কেতু এবং শুক্রের দ্বারা। বোঝাতে পারলাম? তোমার দেখবে কোনো সেরকম বন্ধু নেই, হ্যাঁ, তুমি দেখবে মোবাইলের মধ্যে কি করছো, কোনো মহিলাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে, 100টা মহিলাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে হঠাৎ করে 2টা মহিলা দেখলে অ্যাকসেপ্ট করলো। এই ধরনের ক্যান্ডিডেট তুমি একটুখানি শুধুমাত্র পড়াশোনা করলেই হয় না, একটু নিজেকে না একটু সজাগ করো, একটু প্রাণবন্ত করো এবং কনফিডেন্স গেইন করো যে বাইরে বেরোলে আমার কিচ্ছু হবে না। একবার করে তো দেখো যে বাইরে বেরোবো, ঘামছি ঘামি, ঘরে এলে তো এসি চলবেই, এসির মধ্যে মা সব মুছি ফুচি দেবে, চান করিয়ে দেবে, সেটা তো আলাদা, কিন্তু একবার বাইরে তো বেরো, মানুষের সাথে মিশতে পারো না। কমিউনিকেশনের জায়গায় 3 নম্বর ঘর নেগেটিভ ইনফ্লুয়েন্স চলে গেছে। কমিউনিকেশনকে কিন্তু রিপ্রেজেন্ট করে বৃহস্পতি, কেতুর আন্ডারে চলে গেছে, একদম মানুষের সাথে মিশতে পারো না। আর তোমার মধ্যে মঙ্গল 8 নাম্বার ঘরে, মানে কি চাপা, কিছু হলেই কিছু হলে স্যার আমার এইটা প্রবলেম হচ্ছে, এটাকে শর্ট আউট করে দিন, এইটা না বলে চুপচাপ ঘরে এসে গজরাবে। মা যখন বলবে খেয়ে নাও বাবু, লুচি তরকারি খেয়ে নাও, দেখা গেল ছুঁড়ে ফেলে দিলে। যা তর্পানো ঘরের মধ্যে তর্পাবে, আসল জায়গায় তুমি বলতে পারবে না যে আমি এই কাজটা করলাম, তবু কেন আপনি এই কাজটাকে খারাপ বলছেন, বা কেন তোমরা আমার সাথে খারাপ ব্যবহার করছো। এই যে বাইরে বেরিয়ে ওপেন জানা, আমি যদি বাইরে না বেরোই, বাইরে বেরিয়ে মানুষের সাথে যদি না মিশি, বা ইনসিকিউর জোনে যেতে হয়, কমফোর্ট জোন থেকে বেরোতে হয়, না বেরোলে সেই জায়গাটাকে আমি জয় করতে পারবো না। আমি যদি সবসময় একটা অন্ধকার ঘরের মধ্যে আলো জ্বালিয়ে বা ডিম আলো জ্বালিয়ে এসি চালিয়ে চুপচাপ বসে থেকে মোবাইলে কুটুর কুটুর করি, পড়াশোনাতে আমি ভালো, এটাই যদি আমার একমাত্র শক্তি হয়, তাহলে মাথায় রেখো ভবিষ্যতে আগেও তোমার যেমন সফলতার প্রথম স্টেপ বা দ্বিতীয় স্টেপ এসেছিল, উঠেও ছিলে, আবার সেটা স্ম্যাশড হয়ে গেছে, পরবর্তীকালেও কিন্তু স্ম্যাশড হয়ে যাবে। তোমার বিদেশে কর্মের যোগ লক্ষ্য করা যাচ্ছে, প্রথমে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কর্মের যোগ লক্ষ্য করা যাচ্ছে। এই বছর নিজেকে তৈরি করার বছর, এর পরের বছর তুমি কাজ পাবে, এই বছর তুমি কাজ পাবে না। আমার মুখ নিঃসৃত বাণী, দৈববাণী, জোর করে কাজ পাওয়ার চেষ্টা করবে না, অহেতুক সময় নষ্ট হবে। আজকের মতন এইটুকুই, নমস্কার।